সপ্তম দফার ভোট চলছে, শেষ দফার ভোট চলছে, আর এই শেষ দফার ভোটে মোতায়েন রয়েছে 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় 2000 কিউআরটি মোতায়েন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে ছবিটা উঠে আসছে পুরো বাংলা থেকে, ভাঙড়, সন্দেশখালী, বারাসাত, একাধিক জায়গায় তুমুল অশান্তির ছবি। যে সন্দেশখালীর ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে সম্ভবত একটা খুনের ঘটনা উঠে আসছে, পাশাপাশি বিজেপি তৃণমূল দায় ঠেলাঠেলির ছবি, একাধিক মানুষ আহত হয়েছেন। সে বিজেপির হোক কিংবা তৃণমূল, এবং বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে, তেমনি তৃণমূলও বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে। পরিবেশ, এই ছবি কি আমাদের কাম্য? আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে তৃণমূলের তরফে তাপসী সরকার, এবং বিজেপি থেকে আমাদের তরফে রয়েছেন প্রীতম সিনহা, এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন সত্যজিৎ। সত্যজিৎ, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, শুরুতে তোমার কাছেই যাব, যে এই যে সারা বাংলা জুড়ে একটা অশান্তির ছবি উঠে আসছে, এত কেন্দ্রীয় বাহিনী, এত পুলিশ, এত কিউআরটি দিয়েও কেন শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব হচ্ছে না? প্রথমে যেটা বলবো, কোকিল ডাকলে আমরা বুঝতে পারি বসন্তকাল এসে গেছে, আর শিউলি ফুল ফুটলে আমরা বুঝতে পারি যে শরৎকাল এসে গেছে, শারদ উৎসব। এই বাংলায় হিংসা চলে আসলে আমাদেরকে বুঝতে হবে যে বাংলায় নির্বাচন চলে এসেছে। সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক বা লোকসভা, প্রত্যেকটি নির্বাচনে, সেটা বামপন্থের আমল থেকে আমরা দেখেছি একাধিক বারবার হিংসার ছবি সামনে এসেছে। এবারেও সেই একই ঘটনা ঘটলো। এবারে লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি হিংসাত্মক ঘটনা ঘটলো কিন্তু আজকে এই সপ্তম দফায়। তুমি জানো, এই যে আজকে যে লোকসভার যেখানে চলছে, তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র। কারণ গত কয়েক মাস থেকে কিন্তু এই সন্দেশখালী কিন্তু বাংলার খবরের শিরোনামে। তো স্বাভাবিকভাবেই সন্দেশখালীতে কী হয়, কারণ তুমি যা 2019-এর ফলাফল যদি দেখি, এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নুসরত জাহান, তিনি কিন্তু এক কথায় প্রায় 3 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। তো সুতরাং বোঝা যাচ্ছে একটা তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু এই সন্দেশখালী কাণ্ডের পর, বিশেষ করে শেখ শাহজাহান কাণ্ডের পর, বিজেপি কিন্তু এক কথায় বলবো তাদের রাজনৈতিক ভিত্তি, পায়ের তলার জমি কিছুটা হলেও ফিরে পাওয়ার চেষ্টা করছে এখন। যার ফলে দেখো আজকের যে নির্বাচন, সেখানে কিন্তু একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটলো, সম্ভবত একটা খুনের ঘটনা ঘটলো। কিন্তু এটা দমন কীভাবে সম্ভব? কারণ দেখো, এই নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য কমিশনের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, সেই কারণে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, কুইক রেসপন্স টিম রয়েছে, রাজ্যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, কিন্তু হিংসা থামানো গেল না। তখন দেখো, কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, তারা তো যদি বুথ ছেড়ে যদি গ্রামের দিকে যায়, তাহলে বুথ দখল হয়ে যাবে। এবার সুতরাং তাদের ক্ষেত্রে অল্প সংখ্যক মোতায়েন, তারা কী করবে? তাপসী, আপনার কাছে জানতে চাইবো, যে ছবিটা দেখালাম সন্দেশখালীর, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুলছে, তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলছে, একাধিক মানুষ আহত, কারোর মাথা ফেটেছে, কারোর পা ভেঙেছে। সেই ছবিটা আপনাদের দেখালাম, বাড়িতে ঢুকে মারধর করা হচ্ছে, মহিলাদের মারধর করা হচ্ছে, কোনোভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গণতন্ত্রের উৎসব বলি আমরা, গণতন্ত্রের উৎসবে কি এই ছবিটা কাম্য? দায়কার? আমি শুরুতেই বলবো, অশান্তি বা বিশৃঙ্খলা বা এই রক্তপাত আমাদের কারোই কাম্য না। কিন্তু আমরা বারবার দেখে এসেছি, আমরা আগে থেকেই জেনেছি 2024 আমাদের যে মোদী সরকার, তার ধূলিসাৎ হতে চলেছে। সেই কথা চিন্তা করেই তারা আগে থেকে অগ্রিম বুঝে গিয়েছেন যে আমাদের রাজ্যে আর কোনো স্থান হবে না। সেই কারণে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সন্দেশখালীতে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে, এর প্রমাণ আমরা পেয়ে গেছি। সন্দেশখালীতে তো শুরু থেকেই, ভোটের শুরু থেকেই কোণঠাসা তৃণমূল, তাহলে বিজেপির পায়ের তলা মাটি সরে যাওয়ার প্রশ্ন আসছে কি? কোণঠাসা তৃণমূল ছিল না, পরিস্থিতিটাও তারা এইভাবেই তৈরি করেছে। আমরা জানি, সেটার ভিডিও ভাইরাল হয়েছে, ধরা পড়ে গিয়েছে একের পর এক আমাদের লোডশেডিং অধিকারী কিভাবে টাকা দিয়ে কিভাবে তাদের জায়গাটাকে কবজা করার চেষ্টা করেছে। পরবর্তীকালে গ্রামবাসী কিন্তু ভুল বুঝেছে এবং তাদের কথা তারা শুধরে নিয়ে তাদের বিরুদ্ধেই তারা স্লোগান তুলেছে, এবং এখনও তারা তাদের বিরুদ্ধেই দাঁড়াচ্ছে। এর থেকেই তো প্রমাণিত হয় যে বিজেপি কি করে আসছে, তাদের সেই মাটিটাকে তারা শক্ত করে ধরার চেষ্টা করছে। তাপসী আসবো, প্রীতম বাবু আপনার কাছে যাব। যে অভিযোগটা তুললেন তাপসী, যে বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেই মাটি ফিরিয়ে আনতেই এই অশান্তির ছবি সন্দেশখালীতে আমরা দেখতে পেলাম। কিন্তু পাশাপাশি তিনি যেটা বললেন, যে সন্দেশখালীতে যে তৃণমূল কোণঠাসা হয়েছে, সেটা বিজেপির সাজানো, কি বলবেন? প্রথমে নমস্কার।
সঞ্চালিকা মহাশয় আপনাকে এবং প্রায় যতজন দর্শক শুনছেন সবাইকে আমার নমস্কার। দেখুন দিদি আপনি ঠিকই বললেন যে গণতন্ত্রের উৎসব আজকে ভোট, সেই ভোটটা পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উৎসবে সবসময় রক্তে মাটি রক্তে লাল হয়ে গেছে। লাল মাটির রক্তে মমতা ব্যানার্জি কসম খেয়ে নিয়েছেন যে সারা বছর আমরা ল অ্যান্ড অর্ডারের কথা বলবো, কিন্তু আজকের দিনটাতে পুলিশকে আমরা দলদাস হিসেবে ব্যবহার করব। দ্বিতীয় বিষয়ে সন্দেশখালীর কথা দিদি বলেন, আমার খুব লজ্জা লাগে একজন মহিলা হয়ে কিভাবে আরেকজন মহিলাকে একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা এডিটেড ভিডিও কিভাবে তারা ওটাকে রাজনীতির সাথে একটা মহিলা সম্মানকে তারা কিভাবে ধূলিসাৎ করে দিচ্ছে। বাংলার মানুষ, বাংলার মেয়ে, প্রত্যেক বাংলার মেয়েরা সেটা দেখছে। আর্টিফিশিয়াল মেয়ে যিনি আছেন বাংলার, তিনি বাংলার মেয়েদের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। দিনের পর দিন ধর্ষণ থেকে শুরু করে চুরি ডাকাতি, আজকে তৃণমূলের অবস্থা এমন হয়ে গেছে যে কালকে মরা মানুষের কাপড় দিয়ে তারা ধুতি বানিয়ে নেবে, সেরকম তৃণমূলের সেই সব কথাতে আমি যাব না। সন্দেশখালীতে আজকে দিনের পর দিন যেভাবে মায়েরা তাদের সম্মান তাদের ইজ্জত যেভাবে লুণ্ঠন করেছে তৃণমূল, সেটার বহিঃপ্রকাশ আজকে মায়েরা ঝাঁটা হাতে লাঠি হাতে নিয়ে আজকে পুলিশকে তারা তাড়া করছে। আজকে পুলিশ যেভাবে দেখছি কাশ্মীরে যেরকম করে আতঙ্কবাদীরা পাথর ছুঁড়ে মারে, সেভাবে পুলিশ আজকে সাধারণ জনগণ যারা ভোট দিতে যাচ্ছে এবং তারা তাদের নিজস্ব অধিকার আদায় করার চেষ্টা করছে, যেখানে সেই দুধেল গায়ে লুঙ্গি পরা বাহিনী যারা রাস্তায় আটকে দিয়ে বোম মারছে বিজেপি কার্যকর্তার বাড়িতে, তাদেরকে যখন আটকানোর চেষ্টা এই জনগণ করছে, জনগণের একত্র প্রয়াসে তারা যখন এই চেষ্টা করছে, তখনই মমতা ব্যানার্জি দলদাস পুলিশ তারা তখন কি করছে কি তারা কাশ্মীরের সেই আতঙ্কবাদী দুষ্কৃতীদের মতো ঢিল হাতে নিয়ে করে তাদের পিছনে তাড়া করছে। আজকে মহিলাদেরকে কিভাবে চোখের সামনে আমরা ক্যামেরার মাধ্যমে দেখছি, মহিলাদেরকে লাঠি পেটা করছে পুলিশ, একজন বয়স্ক মহিলাকে লাঠি পেটা করে পা নিংড়ে নিংড়ে তাদেরকে হাঁটতে হচ্ছে। এইরকম আমরা চিত্র দেখছি পশ্চিমবঙ্গে ভোট আসা মানে মানুষের তার বাবারা তার ছেলেকে হারায়, মারা তার ছেলেকে হারায়, বউরা বিধবা হয়, একজন সন্তান তার বাবা হারায়। আজকে পশ্চিমবঙ্গে ভোট মানে হচ্ছে কলঙ্কিত একটা দিন, যেখানে প্রত্যেকটা রাজ্যে ভোট হচ্ছে, কোথাও বোমা গুলি বন্দুক, কোথাও একটা রক্ত চিহ্নের একটা ছাপ পাওয়া যাচ্ছে না। সেখানে পশ্চিমবঙ্গে আজকে মমতা ব্যানার্জি সেই নীল সাদা একটা শাড়ি পরে রক্তের দাগ লুকিয়ে রেখে নীল সাদা শাড়িটাকে তারা সততার প্রতীক দেখাচ্ছে এবং গণতন্ত্রের তারা প্রতীক দেখাচ্ছে। আমি ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতৃত্ব কার্যকর্তা, তারা বুথের কর্মী, প্রত্যেকে ধিক্কার জানায়। কারণ এইরকম ভোট আমরা চাইনি কোনোদিন, আমরা এরকম ভোটে কোনোদিন রাজনীতি করতে আসিনি, আমরা এমন ভোটের আমরা দর্শিত হতে আসিনি যেখানে স্বামী বিবেকানন্দ, যেখানে অরবিন্দ ঘোষ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সপুত্র ক্ষুদিরাম বসু, তারা সপুত্ররা জন্মগ্রহণ করেছে। হতে পারে হয়তো আজকে মমতা ব্যানার্জি ইংরেজ শাসকের মতো তিনি শাসন চালাচ্ছেন। মনে রাখবেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দল, আপনাদেরকে বলে রাখি, যেরকম পশ্চিমবঙ্গ যেরকম অরবিন্দ ঘোষকে জন্ম দিয়েছে, পশ্চিমবঙ্গ যেরকম ক্ষুদিরাম বসুকে জন্ম দিয়েছে, আপনারা মনে রাখুন বিজেপি কর্মীরা সেরকম সংগ্রামী হয়ে কিন্তু আপনাদের পিছনে তাড়া করবে কালকের দিনে। আপনারাও কিন্তু সেই জিনিসটা আঙ্গুল মাথায় নিয়ে রাখবেন, কারণ আপনারা যতই চেষ্টা করুন মানুষকে ভোট দিতে না আটকে দিয়ে আপনারা ভোটে জিতে যাবেন, আপনারা মানুষকে ভোট অধিকার প্রয়োগ করতে না দিয়ে আপনারা ভোটে জিতে যাবেন, সেটা আপনারা কিন্তু এখনো মানে দিবা স্বপ্নে আছেন। বলছেন তাদের হিংসা আবার বরাবর থেকে যাওয়ার কথা, শান্তিটা ফিরবে কবে? আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি যেটা বললেন যে তাড়া করে, এটাও তো একটা হিংসারই প্রতিচ্ছবি সামনে এক কথা আগাম আভাস দিয়ে রাখছেন। শান্তিটা ফিরবে সেটা আপনি বলুন। সত্যিটা আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে মনে হয় ভুলে গেছেন আপনাদের প্রার্থী সুকান্ত মজুমদারের কথা, যিনি যে বিবেকানন্দ একবার হিন্দু ধর্মসভায় যেখানে বক্তৃতা দিয়ে বিশ্ববাসীর মন জয় করেছিল, তাকে কলুষিত করতে যখন আপনাদের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের লজ্জা করেনি, এখন আপনার মুখে বিবেকানন্দের কথা মানায় না। আপনাদের সরকার বরাবরই হচ্ছে নারী বিদ্বেষী। মমতা ব্যানার্জি বিশ্বের দরবার থেকে অক্সফোর্ড থেকে যখন কন্যাশ্রীর জন্য পুরস্কার ছিনিয়ে এনেছিল, সেই কথা মনে হয় আপনাদের হাতে ঘা লেগেছে। বড় বড় কথা বলছে, হাতে ঘা লেগেছে।
নারী বিদ্বেষী সরকার কোথায় যান ইউপিতে আপনাদের জায়গা তো কোথায় নারী সুরক্ষা দিতে পেরেছেন? পশ্চিমবঙ্গের কথা তুলছেন, পশ্চিমবঙ্গের নারীরা যথেষ্ট সুরক্ষিত, নারী সুরক্ষার কথা বলছেন। সন্দেশখালীর পরিবেশ সৃষ্টি করেছেন আপনারা, সন্দেশখালীর পরিবেশ সৃষ্টি করে আপনারা মমতা ব্যানার্জির নামে আপনাদের গা থেকে তো জলার গন্ধ বেরোচ্ছে, গা থেকে তো জলার গন্ধ বেরোচ্ছে। বড় বড় কথা বলছেন, বিবেকানন্দের নাম নিচ্ছেন, রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত ভুলভাল আউড়ে চলেছেন এই ভোটের সময়। কোথায় তখন মনে পড়ে না? তখন মনে পড়ে না? হয়ে গেছে না? আর বলে নিন, আরো 5 মিনিট বলুন, তারপর আমি বলছি। আপনার কথাই তো আমি শুনছি, আপনি বলুন। সুকান্ত মজুমদার কি বলেছিল আপনি ভুলে গেছেন? বেশ, প্রীতম বাবুকে বলার প্রশ্নটা কি আপনি করেছেন না সত্যজিৎ দা করেছেন? যে করে মেনটেন করুন। হিংসার যে কথাটা উঠছে সেটা আপনি যে বলেন তাড়া করে, এই তারই পরিপ্রেক্ষিতে আমি বললাম। না না, আমি আপনাকে একটা কথা বলছি, ভোট প্রয়োগের অধিকার ওটা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিকের, এবং শুধুমাত্র বাংলাভাষী নয়। এটাই বলছি যে আপনারা তো রাজ্যের প্রধান বিরোধী, হয়তো পরবর্তীতে আপনারাই ক্ষমতার দাবিদার, সেটাই তো বিরোধী, প্রধান বিরোধী। বেশ বেশ, সত্যজিৎ, সেদিকে আমার প্রীতম বাবু যে প্রশ্নটা নিয়ে গেছিলাম যে সন্দেশখালীতে যে অশান্তির ছবি, সেই ছবি কি কাম্য? শুরু থেকে যখন সন্দেশখালীতে অশান্তির ছবি আমরা দেখতে পেয়েছি, তখন আরো কেন বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হলো না? কেন্দ্রীয় বাহিনীর কি কোনো দায় নেই? আমি শুরু থেকে বলছি, কেন্দ্র বাহিনী একজন স্বতন্ত্র বল প্রয়োগ অধিকারী নয়, তাদের কাছে অধিকার নেই। আজকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে পুলিশ, ডিএম, এআরও যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পরিচালনা করা। দেখুন, আজকে আমি শুরু থেকে বলছি এবং আগেও বলছি, প্রত্যেকটা আমি মিডিয়া চ্যানেলে তাই একই কথাই বলছি হাউসে, যে একজন সিআরপিএফ বা যতজন বিএসএফ যারাই আসছেন, তারা তো আর পশ্চিমবঙ্গে আপনার স্টুডিওর পাশে গলি পিছন দিয়ে তো সেই রাস্তাটা তারা চেনে না। তাদেরকে গাইড করার দায়িত্ব লোকাল থানা, লোকাল ওসি বা সেখানকার এসপি, ডিএম এর। তো সেই জায়গাটা তারা ইচ্ছা করে তাদেরকে ম্যানিপুলেট করে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে বা তাদেরকে সেখানে করছে না। তাহলে আপনি বলুন তো, প্রত্যেকটা রাজ্যে ভোট হচ্ছে, কত জায়গায় নির্বাচন কমিশন ঘন্টার পর ঘন্টা খালি আধিকারিকদেরকে খালি রিপোর্ট তলব করে চেয়ে পাঠাচ্ছে। এতগুলো জায়গায় তো ভোট হচ্ছে। বেশ, প্রীতম বাবু আপনার কাছে আসবো। তাপসী, প্রীতম বাবু যে অভিযোগটা করছেন যে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ মিসগাইড করছে, পুলিশ মমতার দলদাসের মতো কাজ করছে, কি বলবেন? আমি শুরুতেই বলবো, নির্বাচন কমিশন তাদের হাতে নিয়ে নিয়েছেন। তারা পুলিশ ব্যবস্থা, তারা বলেছিলেন যে আমরা সুশৃঙ্খলভাবে আমরা ভোট পরিচালনা করব, তার জন্য কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে আমরা দিচ্ছি। তাহলে তারা যদি সুরক্ষা নাই দিতে পারে, যদি আমাদের রাজ্য পুলিশের উপরে দোষারোপ করে, তাহলে তারা কেন বলেছিল যে লোকসভা ভোট আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা লোকসভা ভোট আমরা কেন বলেছিল? পুলিশ কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল? তারা তো এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, এখন রাজ্য পুলিশের উপরে দোষ। যত দোষ নন্দ ঘোষ, কেন কেন পাচ্ছেন না সুরক্ষা দিতে? কেমন কেন্দ্রীয় বাহিনী কত সংখ্যায় নামিয়েছে? সেই উন্নয়নের দিকে না গিয়ে ভোটের পিছনে এত এত কোটি কোটি টাকা আজকে উন্নয়নের খাতে কেন লাগাননি? বড় বড় কথা বলছেন যে রাজ্য পুলিশের সঙ্গে রাজ্য পুলিশ বাধা দিচ্ছে। আসবো সত্যজিৎ, বিষয়টা হচ্ছে ভোট নির্বাচন পরিচালনা করে কিন্তু নির্বাচন কমিশনার। সুতরাং দেখো, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিমবাংলায় কিন্তু 7 দফায় নির্বাচন হচ্ছে, পাশাপাশি আজকের ডেটে আজকে বাংলায় 9টা লোকসভা কেন্দ্র, অথচ উত্তরপ্রদেশে রয়েছে 13টা লোকসভা কেন্দ্র, পাশাপাশি পাঞ্জাবে কিন্তু টোটাল 13টা লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু আজকে একই দিনে ভোট। তামিলনাড়ুতে আমরা দেখেছি 39টা আসনে একদিনে ভোট হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এই হিংসার পরিবেশ আসেনি, এতটুকু সামনে আসেনি। কিন্তু বাংলায় 7 দফার প্রত্যেকটা দফাতেই কোথাও মারামারি, কোথাও ভাঙচুর সামনে এসছে। কিন্তু আজকের যে ঘটনা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। সন্দেশখালী বলো, ভাঙড় বলো, সকাল থেকে খবরের শিরোনামে ছিল ভাঙড়। আমরা দেখেছি ভাঙড়ের যিনি বরানগরের যিনি সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং বাংলায় এই যে হিংসার পরিবেশ, এটা কিন্তু ব্যাপক হারে। দেখো, একটা জিনিস যেটা কমিশনের যে দায়িত্ব, এখানে রাজ্য সরকারের তাদের ভূমিকা কিন্তু কোনো মতো অস্বীকার করা যায় না, রাজ্য পুলিশের। কারণ কি, কমিশনকে তারা কিন্তু রুট ম্যাপ, সেটা কিন্তু রাজ্যের পুলিশই কিন্তু তাদের রুট ম্যাপটা দেখায়। তো
তো এখানে রাজ্য পুলিশের তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু দেখো রাজ্য পুলিশের যে অভিযোগটা করলেন এটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা, কারণ আমরা যদি দেখি পুরুলিয়ার যে ঝালদা পৌরসভার তপন কান্দু খুনে, সেখানে পুলিশের যে একটা কী বলবো একটা খুব দুঃখজনক ভূমিকা সামনে এসেছিলো। সুতরাং রাজ্য পুলিশের এই যে এখানে যে রাজ্য পুলিশের যে অপব্যবহার, এটা কিন্তু বেশ কয়েকবার এসছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। পুলিশ প্রশাসন রাজ্যের যে সচেতন হতো, তাহলে হয়তো এতটা হিংসার পরিবেশ বাংলায় না হলেও হতে পারতো। কিন্তু দেখো বেশ সত্যজিৎ, আমরা একটু অন্যদিকে যদি আলোচনাটা দেখি, এই যে ষষ্ঠ দফা পেরিয়ে একে একে 7 দফায় ভোট হয়েছে, ষষ্ঠ দফার পর আজ সপ্তম দফায়। আমরা প্রথম তৃতীয় দফায় অশান্তির ছবিটা একটু কম দেখেছিলাম, তারপর থেকে আমরা দেখেছি অশান্তি ক্রমাগত বেড়েছে এবং আজ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই অশান্তির ছবিটা। একেবারে শেষ দফা, আজ 9টা আসনে ভোট চলছে। এই 9টা আসন 2019-এ যদি আমরা দেখি পুরোপুরি তৃণমূলের দখলে ছিল। আজ এই 9টা আসনের ভোটই কি ঠিক করে দেবে বাংলার ফার্স্ট বয় কে হবে? সেই কারণেই কি এত অশান্তি? সত্যজিৎ, দেখো আজকে যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, বারাসাত, কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর, এই যে 9টা লোকসভা কেন্দ্র রয়েছে, 9টাই কিন্তু 2019-এ তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল। শুধু জয় পায়নি, প্রত্যেকটা কেন্দ্র, ডায়মন্ড হারবার বলো, বসিরহাট বলো, বারাসাত, কলকাতা উত্তর, দক্ষিণ ব্যাপক মার্জিনে জয় পেয়েছিল। যাদবপুরেও প্রায় 3 লাখের বেশি ভোটে জিতেছিল। সুতরাং এই যে 9টি লোকসভা কেন্দ্র, এই 9টিতে কিন্তু আমরা যদি দেখি বাংলার বিগত ইলেকশনগুলোতে সবথেকে ভালো ফল করার তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কিন্তু এবারে রয়েছে। কারণ দেখো ব্যাপক মার্জিনে জয় তো পেয়েছিলই, পাশাপাশি যথেষ্ট অ্যাডভান্টেজ অবস্থায়, কারণ হাই ভোল্টেজ বলা চলে। ডায়মন্ড হারবার যদি বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রার্থী, উল্টো দিকে দেখো অভিজিৎ দাস ববি, সেখানে কিন্তু বিজেপি কোনো হাই ভোল্টেজ নেতা কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেভাবে প্রচারে যাননি। শুধুমাত্র একদিন শুভেন্দু অধিকারী রোড শো করেছিলেন, তার ফেসবুক লাইভ হয়েছিল মাত্র 9 মিনিট। বেশ সত্যজিৎ, আমরা এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো, কিন্তু তার আগে যে ছবিটা দেখাচ্ছি, পুলিশ মহিলার উপর লাঠিচার্জ করছে। একটু আগেই প্রীতম বাবু যে কথাটা বললেন, মমতার দলদাস পুলিশ, সেই ছবিটাই কিন্তু দেখাচ্ছিলাম তাপসীদি। পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করছে, একটা মহিলা পুলিশ পর্যন্ত সেখানে নেই। কি বলবে এবার? মহিলা পুলিশ সেখানে না থাকার কারণ আমরা যখন জানি, নির্বাচন যখন স্থির হয়েছিল, নির্বাচনের নির্ঘণ্ট যখন তৈরি হয়েছিল, তখন বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী যথাসংখ্যক দিয়ে বা যথেষ্ট পরিমাণে দিয়ে রাজ্যে ভোট করানো হবে। আর এটা পুরোপুরি দায়িত্ব কিন্তু এই ভোটের পেছনে, লোকসভা ভোটে, এটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তো রাজ্য পুলিশকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, রাজ্য পুলিশ বা মহিলা পুলিশ বাহিনী হয়তো মোতায়েন করা হয়নি, যেখানে ফাঁক থেকে গেছে সেটা কিন্তু একটা আলোচনা সাপেক্ষ ছিল। সেই ব্যাপারে হয়তো পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়নি, কারণ আগেই ওনারা জানেন কেন্দ্রীয় বাহিনী কম ছিল বলে পুলিশ মহিলার উপর লাঠিচার্জ করবে, এটা যুক্তিযুক্ত? কেন্দ্রীয় বাহিনী কম ছিল বলে না, তাদেরও দায়িত্ব ছিল যে তারা কিভাবে সুষ্ঠুভাবে এক একটা এলাকায় কত সংখ্যক পুলিশ বাহিনী নিয়োগ করা যেতে পারে, কত সংখ্যক মহিলা পুলিশ বাহিনী দরকার, সেই সমস্ত তাদের আগে থেকে দরকার ছিল স্থির। সেই সমস্ত কিছু স্থির না করে এখন গুটি কয়েক রাজ্য পুলিশকে দেখিয়ে দিয়ে নিরাপত্তার প্রশ্ন তুললে সেটা মেনে নেওয়া যায় না। বিষয়টি পুরোপুরি লাঠিচার্জের নির্দেশটা কার হয়? সিআরপিএফ বাহিনী? তাদের পুলিশ আধিকারিকদের বসে সিদ্ধান্তটা হয়েছে। সেখানে মহিলা পুলিশ কেন নয়, সেটা তার জবাব কমিশনে দিতে হবে। তখন কিন্তু তখনই আইনি ব্যবস্থা সম্বন্ধে আলোচনা হয়েছিল। তাহলে কোন এলাকায় স্পর্শকাতর হতে পারে তারা নিজেরাই জানে। তারা কিভাবে একের পর দিন কালকে থেকেই তো বাংলায় শুরু হয়ে গেছে গন্ডগোল। তার আগে সন্দেশখালীর কথা আমাদের কারোরই অজানা নয়। সন্দেশখালীতে আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে পরে ধরাও পড়ে গেছে, কিভাবে একের পর এক টাকা বাড়ি বাড়ি দিয়ে আসা হতো, কিভাবে তাদের বারুদ সাপ্লাই দেওয়া হতো, সেই সম্বন্ধে আমাদের রাজ্যবাসী তথা দেশবাসী জেনে গেছে। কাজে নতুন করে এখন মহিলা পুলিশের ইস্যু তুলে আমাদের গন্ডগোল করে কেন্দ্রীয় বাহিনীকে আলাদা করে রাখার কোনো মানে হয় না। যদি সুরক্ষাই না দিতে পারবেন, যদি আইনি ব্যবস্থা টাইট না রাখতে পারবেন, তাহলে নির্বাচন কেন এই সময় ঘোষণা করা হয়েছে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন, না খালি এমনি গল্প পড়ে যাচ্ছে, মুখস্থ করে এসে? বলছি একটা মহিলার উপরে একটা ছেলে পুলিশ লাঠি চার্জ করে কি হবে, আবার ভোটের দিনে? প্রীতম বাবু যে প্রশ্নটা রাখছে, ভোটের দিনে একটা পুলিশ কিভাবে মহিলার উপর লাঠিচার্জ করে? মানে ছেলে পুলিশ করার জন্য যেটা মানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, লাঠি চার্জ বলতে তারা শুধুমাত্র লাঠি তুলেছে, কারোর উপরে
জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয়নি, ওর মাঝে আপনাদের ওটা যে রাজ্য পুলিশ কিভাবে তার গ্যারান্টি দেওয়া হবে? রাজ্য পুলিশে যে ওখানে আছে তার গ্যারান্টি কি করে দেওয়া হবে? আপনারা তো অনেক কিছু সাজিয়ে নিয়ে করছেন, এডিটের যুগে অনেক কিছু সাজিয়ে নিয়ে আপনারা দেখাচ্ছেন, তা সেই এডিটের ব্যবস্থাও হতে পারে যেটা নাকি আমাদের রাজ্য সরকারকে কলুষিত করার জন্য হতেও পারে। তার গ্যারান্টি আপনি দিচ্ছেন সব টিভিতেই, আমরা সব খবরই বসছি, আমরা সব খবরই দেখছি, খালি ট্রাইব টিভি হবে কেন? সব জায়গায় আমরা দেখেছি কিভাবে এইভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৈরি করে এডিটের যুগে কিভাবে আপনার চিত্রগুলো ফোকাস করা যায় তার ব্যবস্থা তো আপনারা আগে থেকেই করে রেখেছেন। এটা নতুন করে বলার তো কিছু আসে না। আপনাদের নোবেল দেওয়া উচিত, ভারতরত্ন মিঠুন চক্রবর্তীকে না দিয়ে মমতা ব্যানার্জিকে দেওয়া উচিত, আপনাদের কোনো কর্মীদের দেওয়া উচিত। মিঠুন চক্রবর্তীর কথা না বললেই ভালো। চোর কোথাকার চোর, চোর আজকে পালিয়ে সুবিধা নেওয়ার জন্য, ছেলেকে বাঁচানোর জন্য বিজেপি জয়েন করেছে, তার নাম না নেওয়াই ভালো। ওই অ্যাক্টিভ করে অসুস্থ হয়ে যাওয়া তার কথাটা ছাড়েন। কিসের জন্য এসেছে রাজনীতিতে? জিজ্ঞেস করে দেখেন মিঠুন চক্রবর্তী কিসের জন্য এসেছে রাজনীতিতে? বড় বড় কথা বলছেন, মিঠুন চক্রবর্তীর লোককে নিয়ে মিঠুন চক্রবর্তী এসেছেন নিজের ছেলেকে হাইড করার জন্য। মিঠুন চক্রবর্তী কিন্তু মূল বিষয় থেকে সরে যাচ্ছি, আমরা ছবিটা দেখানোর চেষ্টা করবো একবার। ভাঙড়ের ছবিটা দেখাবো, ভাঙড় টিচার কে বলবো ভাঙড়ের ছবিটা দেখাতে। ভাঙড়ের যে ছবিটা দেখাচ্ছি একেবারে একটা বোমা ছোড়ার ছবি, আর তৃণমূল এই অভিযোগ সরাসরি করেছে বিজেপির দিকে যে বিজেপির তরফে বোমা ছোড়া হচ্ছে। প্রীতম বাবু আপনার কাছে যাব সরাসরি, যে 9টি আসনে ভোট রয়েছে সেই 9টি আসন 2019-এ আমরা দেখেছিলাম একেবারে তৃণমূলের দখলে, সেই জন্যই কি মরিয়া বিজেপি? প্রীতম বাবু ভাঙড়ে কম করে হলো 50 থেকে 60% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে না মনে হয় না বিজেপি একজন বিরোধী দল হয়ে বোম ছোড়ার মতো বিজেপির ওখানে ক্ষমতা রয়েছে। আমার যতটুকু এটা নলেজ আছে, এটা আইএসএফ আর তৃণমূলের মধ্যে এটা খন্ড যুদ্ধটা ছিল, সেখানে বিজেপির হাত নেই। আর বিজেপির প্রয়োজন নেই যে তৃণমূলকে মেরে ভোট নেওয়া। বিজেপির শুধুমাত্র ভোটাররা বেরিয়ে এসে ভোট দিতে পারলেই তৃণমূলের সেভাবেই রাজ্যে টাকা ছড়িয়ে তাহলে আপনারা কাজ করুন, আপনারা সরকার বিজেপির যদি ইন্টেনশনই না থাকবে, মিথ্যাবাদী সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে বাংলার অবস্থা তথা ভারতবর্ষের অবস্থা কি করেছে জানে, যে আমাদের দিন ফুরিয়ে আসছে, সেই জন্য আজকে এইভাবে ভোট নেওয়ার চেষ্টা করছে। পারবে না, বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বিজেপিকে বুঝে গেছে, পারবে না এইভাবে ভোট নিতে। রাজ্যটা বিজেপি সরকার চালিয়ে নেবে। দেখুন না, দেখুন না বিজেপি সরকার চালিয়ে নিচ্ছে কিনা, দেশ তো চালাতে পারলো না, দেশ তো চালাতে পারলো না, দেশ চালাতে পারলো না। বেশ আসবো। এই যে 9 আসনে আজকে ভোট রয়েছে, তাপসীদি আপনারা কি মনে করেন এই 9 আসনে আবারও ফিরে আসবে তৃণমূল? তৃণমূল কি এই 9টা আসনে আবারও ক্ষমতার মুখ দেখবে? অবশ্যই, 42 আমরা একদম কনফিডেন্ট, যেরকম আগে পেয়েছিল তার থেকে বিপুল সংখ্যায় ভোট পেয়ে তৃণমূল এই 9টা আসনেই বিজয়ী হবে। প্রীতম বাবু, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 33টা আসনে ভোট হয়ে গেছে, তার মধ্যে 23টা আসন তৃণমূলের দখলে আসতে চলেছে, এবং আজ যে 9টা আসনে ভোট রয়েছে সেই 9টা আসনে কি এবার দাঁত ফোটাতে পারবে বিজেপি? আপনি কি বলছেন? দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন 42-টা পাবো, আর অভিষেক ব্যানার্জি বলছেন 42-এ আমরা 33টা আসন পাবো। মানে বিষয়টা হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঠিক নেই তারা কত পাবে। আসলে কি আছে, আগের দিন রাত্রেবেলা যেটা স্বপ্ন দেখছেন তারা সকালে উঠে সেটা বিড়বিড় করে বলে দিচ্ছেন মানুষকে। বিজেপি এবার 35টা আসন পাচ্ছে, এবং তারা যে মনে করছে না যে তারা এই 9টাতে 9টাই পেয়ে যাবে, রাজ দফার ভোট হতে পারে আগেবার তারা জিতেছিল, সেই হিসাবে সেই নিরিখে তারাও কিন্তু বিজেপি কিন্তু 2টো সিটেই ছিল, 18টা সিট ছিল না, এখান থেকে 2 থেকে 18 হয়েছে। কিন্তু আমাদের পরিসংখ্যানটা দেখুন, আমরা 2 থেকে 18 হয়েছি, 2 থেকে আমরা 77 হয়েছি। আমরা আমাদের পরিসংখ্যানটা দেশের জিডিপির মতো 6.2 থেকে আজকে যেরকম 8.2-তে এসেছে আমাদের জিডিপি, সেরকমই ঠিক আমাদের 2 থেকে 18 থেকে আমরা 35 আসন নিচ্ছি। এবার দিদির আমি বলবো রাত্রের জন্য ঘুমটা ঠিক করে হয়, এটা ভয় পাওয়ার বিষয় নেই।
আপনারাও 42টা বলেছেন, মমতা ব্যানার্জি 42টা বলেছে, অভিষেক ব্যানার্জি 32টা বলেছে। তারা আপনারা নিজেরা ঠিক করুন কোনটা আগে সঠিক, মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি, নবজোয়ার না পুরানো জোয়ার, আপনারা আগে নিজেরা ঠিক করুন। তারপর আপনি দিদির কথাটাকে আমি রিলেভেন্ট মনে করবো। আমার কাছে রিলেভেন্ট কথা দিদি, যেটা উত্তর। সত্যজিৎ, প্রীতম বাবু যেটা বলেন, জিডিপির মতোই আমাদের আসন সংখ্যাও বাড়বে, আর অন্যদিকে তৃণমূল আত্মবিশ্বাসী এই 9টা আসন তারা আবারও ধরে রাখতে পারবে। তুমি কি মনে করছো যে এই 9টা আসনে দাঁত ফোটাতে পারবে বিজেপি? এই 9টা আসনের মধ্যে যদি বিজেপি সব থেকে ভালো লড়াই দেবে উত্তর কলকাতা আসন, যেখানে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় প্রার্থী। উত্তর কলকাতার দমদম, আমরা জানি দমদমে একসময় সাংসদ ছিলেন তপন শিকদার, বিজেপির জেতা সিট 98-99 সালে পরপর দুবার জিতেছিলেন তপন শিকদার। এই দমদম এবং বসিরহাট, এই 3টে কেন্দ্রে কিন্তু বিজেপি ভালো ফাইট দিবে। জিততে পারবে কিনা সেটা তো 4 তারিখ আমরা জানতে পারবো, কিন্তু ভালো লড়াই দিবে আমরা বলতে হবে। তখন দেখো, এই দমদম লোকসভা কেন্দ্রের ইতিহাস যদি বলি, অমিতাভ নন্দী এবং সুভাষ চক্রবর্তী সিপিএমদের 2 নেতা, এদের কিন্তু একটা গোষ্ঠী কোন্দল ছিল, যার ফলে কিন্তু তপন সিকদার জিতেছিলেন। এবার 2004-এর লোকসভা নির্বাচন ঠিক আগে জ্যোতি বসু সে সময় কিন্তু বলেছিলেন তার মৃত্যুর আগে তিনি দমদম উদ্ধার দেখে যেতে পান। এরপরে 2004-এ জোট বেঁধে লড়াই করে অমিতাভ নন্দী সুভাষ চক্রবর্তীরা, যার ফলে কিন্তু সিপিএম সবাই দখল করেছিল। সেই দমদমে কিন্তু যেহেতু বিজেপি একবার জেতা, আমি বলবো এখানে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, এই 3টে কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই। আর একটা দেখো, বলবো বিজেপি কিছুটা হাল ছেড়ে দিয়েছে এই ডায়মন্ড হারবারে, কারণ যারা ডায়মন্ড হারবারে একসময় প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী, তিনিও প্রার্থী হননি। বিজেপিও সেখানে হেভিওয়েট কাউকে প্রার্থী করেনি, দাঁড়িয়েছে অভিজিৎ দাস ববি। এবার দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি এখানে প্রার্থী, সুতরাং বিজেপি এখানে অল আউট ঝাঁপাতে পারতো। কিন্তু বিজেপির এখানে প্রধানমন্ত্রী তো যাননি, অমিত শাহও যাননি, জেপি নাড্ডাও নয়, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কেউ যাননি। শুধু একদিন শুভেন্দু অধিকারী রোড শো করেছিলেন। ফলে এক কথা বলবো, বিজেপি কিন্তু এই ডায়মন্ড হারবার বললো তৃণমূলকে হয়তো ওয়াক ওভার দিয়ে দিয়েছে। বেশ, এই প্রশ্নটা নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাবার আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাসকে। প্রীতম বাবু, আপনার কাছে যাব। আপনি একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালমিল নেই এই অভিযোগ তুলেছিলেন, কিন্তু অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হেভিওয়েট প্রার্থীর এগেইনস্টে তিনি লড়ছেন, প্রধান বিরোধী দল বিজেপি থেকে। তার সমর্থনে কোনো হেভিওয়েট সমর্থনে সভা করলেন না, কোনো রোড শো হলো না। তাহলে আপনাদের সংগঠন কি কোথাও গিয়ে মজবুত নয়? দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা আমি আপনাকে ক্লিয়ার করে নিয়ে দেখে নিলাম যে এখানে সুকান্ত মজুমদার আপনার 7ম দফার আগে গিয়ে 6ষ্ঠ দফার আগে সেদিনকে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, একটা রোড শো করেছিলেন এবং জনসম্পর্ক তিনি করেছিলেন। তার আগে শুভেন্দু অধিকারী তিনিও করেছিলেন এবং আমাদের রাজ্য স্তরীয় প্রত্যেক নেতা তারা সাংগঠনিকভাবে সেখানে প্রবাসে আছেন এবং বিভিন্ন জায়গার এমএলএরা তারাও সেখানে আছেন। তারা সেখানে সাংগঠনিক কিছু কাজগুলো করছেন। একটা স্বাভাবিক বিষয় আপনাকে বলে দিই, বিষয়টা হচ্ছে যেহেতু ওখানে অভিষেক ব্যানার্জি যেহেতু ওখানে ভাইজান, তো আপনারা যারা জানেন তারা বলতে পারবে। আজকে ওখানে যেভাবে করে রাস্তায় আটকে দেওয়া অভিজিৎদাকে, ববিদাকে, সেখানে রাস্তার সামনে টায়ার জ্বালিয়ে দেওয়া, সেগুলো অভিষেক ব্যানার্জি এবং তার এই ক্ষেত্রের মধ্যে তারা করছে, এটা শুরু থেকে করছে এবং যতটুকু সাংগঠনিক ভাবে প্রচারের প্রয়োজন সেটা বিজেপি সন্তুষ্ট সেই প্রচার। বিজেপি সন্তুষ্ট আপনি বলছেন? আমরা দেখলাম যে কলকাতা জুড়ে মোদি রোড শো করলেন, নাড্ডা রোড শো করলেন, অমিত শাহ রোড শো করলেন, কিন্তু একবারও তারা ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিজিৎ দাসের সমর্থনে গেলেন না। এই প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছে। না, সেরকম কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যতজন কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারা 545টা আসনেই তারা দৌড়ে বেড়াচ্ছেন এবং সম্মিলিতভাবে ডায়মন্ড হারবার এবং তার নিকটবর্তী আই গেস বসিরহাট মেবি, সেখানে একটা জয়েন্টলি একটা সভা হয়েছিল প্রধানমন্ত্রী। সেই সভাতে অভিজিৎ দা উপস্থিত ছিলেন এবং সেখান থেকেও তারা এসেছিলেন
এবং দেখুন 42টা আসনেতে 42টি আর প্রচার নরেন্দ্র মোদীজির সভা হয়নি, বা অমিত শাহজির সভা হয়নি, বা জেপি নাড্ডার সভা হয়নি। তো যেখানে যেখানে সভা হয়েছে, এটা যেরকম শিলিগুড়িতে যেরকম জলপাইগুড়ি, দার্জিলিং আর কুচবিহারকে অ্যাড করে নেওয়া হয়েছে, যেরকম ইসেতে রায়গঞ্জে রায়গঞ্জে যেরকম একটা নির্দিষ্টভাবে হয়েছে, কিন্তু এটা আবার দক্ষিণ মালদাতে, উত্তর মালদা, দক্ষিণ মালদাকে অ্যাড করে করা হয়েছে। এটা সাংগঠনিক বিষয় আছে, সেটা কিভাবে কারা কখন কোন নেতৃত্ব কিভাবে যাবে সেটা সাংগঠনিক বিষয়, সেটা আমার স্টুডিওতে আলোচনা করার বিষয় নেই। এটা সাংগঠনিক নেতৃত্বরা এটা ঠিক না। বেশ, প্রীতমবাবু আসছি। সত্যজিৎ। প্রীতমবাবু, যেটা আমার বক্তব্য, যেটা হচ্ছে যুদ্ধের লড়াই করতে গেলে সেনাপতিকে যে পরাজিত করা যায় তাহলে যুদ্ধের জয়। কারণ দেখুন, আপনাদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র, একটা পোড় খাওয়া রাজনীতিবিদ। এক কথায় বলবো, উত্তরবঙ্গে যে ভোট প্রচারে সুকান্ত মজুমদার সেভাবে কিন্তু সময় দিতে পারেন, নিজের কেন্দ্রেই ব্যস্ত ছিলেন। তো সেখানে মনে হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দেওয়া হয়ে গেল? কারণ তার বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দেওয়া যেতে পারতো, আরও বেশি কঠিন লড়াই দেওয়া যেতে পারতো। দেখুন, কিছু সময় কি হয়, সাংগঠনিক জিনিস, মেঘনাদ বধ আমরা শুনেছি, মেঘনাদ বধ মেঘের আড়ালে হয়েছিল। সবকিছু সামনে দাঁড়িয়ে কিছু হয় না, অনেক কিছু মেঘের আড়াল থেকে যেরকম বধ হয়েছিল, সেরকম হয়তো সাংগঠনিক কিছু বিষয়, যেগুলো আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে আলোচনা করার বিষয় নেই। কিছু হয়তো স্ট্র্যাটেজি আছে আমাদের দলে, সেগুলো ওটা আমাদের দলে অভ্যন্তরীণ বিষয়, কি কারণে হয়েছে, কেন বেশ, হয়েছে। বেশ, এই বিষয়ে তাপসীদি আপনি কি বলবেন যে যেখানে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে বিজেপির যাকে প্রার্থী দেওয়া হলো তার সমর্থনে কোনো হেভিওয়েট বিজেপি নেতৃত্ব প্রচারে গেলেন না, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? উনি বলছেন যে সাংগঠনিক দিক থেকে হয়তো ওনাদের এটা ব্যাপারটা ব্রডকাস্ট করতে চাইছেন না। ওনারা বলতেই পারেন যে ওনারা সব ক্ষেত্রে নাকি সামনাসামনি না গেলেও ওনাদের সাংগঠনিক দিকটা হিসাব করেই ওনারা চলেন। আসলে তা নয়, ওনারা আগে থেকেই পরাজয় স্বীকার করে নিয়েছেন। সেটা বলতে ওনারা অন্যরকমভাবে ঘুরিয়ে বলছেন কথাটা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েটের সঙ্গে লড়াই দেওয়ার মতো বা পাল্লা দেওয়ার মতো ওনাদের বিজেপি সংগঠনের কেউ নেই। আমি শুনলাম 4 তারিখে পরে নাকি আবার অভিষেক ব্যানার্জির সমন আছে সিবিআই, পরে নাকি অভিষেক ব্যানার্জি সিবিআই সমন আছে, যেটা রক্ষকবচ নিতে গিয়েছে সুপ্রিম কোর্টে। কথা বলছেন, সেটা আদালতের বিষয়, সেটা তো আলাদা বিষয়। আদালতের রায়, কিন্তু নির্বাচন নিয়ে আমি শুনছি এরকম কিছু বিষয় আছে, আমি বেশ, আলোচনা করলাম। বেশ, আমরা এই বিষয়টা আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম, ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে, কুলতলির ঘটনা, যেখানে মানুষের মতামত মানুষ জানালো, সেই গণতন্ত্রের ভোট বাক্স ইভিএম, সেটাই জলে ফেলে দেওয়া হলো। কি বলবেন তাপসীদি? এখন ইভিএম জলে ফেলে দেওয়ার ব্যাপারটা, এই আমরাও এটা শুনে যাচ্ছি যে ইভিএম জলে ফেলে দেওয়া হচ্ছে। তা কেন্দ্র বাহিনী ওখানে কি করছে? নির্বাচন কমিশন থেকে এত কথা তো বলা হয়েছে যে আমরা নিরাপত্তার বলয়ে ঢেকে দিয়েছি প্রত্যেকটা আমরা বুথ, তাহলে সেখানে ইভিএম কি করে বাইরে যাচ্ছে সেটার দায়িত্ব কারা নেবে? তাদেরকেই জানাতে হবে যে তারা কি করে ইভিএম বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে, সেই ব্যাপারটা তাদের দেখা উচিত ছিল। কেন ইভিএম বাইরে বেরোচ্ছে? আমাদের সময় খুব কম। প্রীতম বাবু, আবারও কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল উঠছে, কি বলবেন? আমি আপনি এটার যদি ওই এটার সঙ্গে যে মহিলা গ্রামবাসীদের ফুটেজ আছে, এটা কুলতুলি ঘটনা ছয়, তো সেখানে তারা বলছেন পরিষ্কার করে যে তারা বলছেন যে আমরা কোনোবারই ভোট দিতে পারি না, প্রত্যেকবার ভোট হওয়ার আগেই আমাদেরকে বলে দেয় যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। ওখানকার মহিলারা সংবাদ মাধ্যমে এই কথাটা বলছে। সেখানে বিজেপি এজেন্টকে যখন বসতে যায়, বিজেপি এজেন্টকে কিছু দুধেল গায়ে তারা মারধর করেছে। তা করার পর তখন এই গ্রামবাসী আক্রোশ আর গ্রামবাসীর সেই ক্ষোভটা, যেখানে বারবার এসপি এবং ডিএমও সেখানে উপস্থিত হয় পরে, তখন তারা গ্রামবাসীর কাছে করজোরে করে বিনতি করেন যে আপনারা ভোটটা শুরু করুন, আমরা ভোট দিতে চাই। এখানে বিজেপি কর্মী থাকলে বা তৃণমূলের কর্মী থাকলে সেখানে হয়তো তাদেরকে অ্যারেস্ট করে নিত। এটা যেহেতু গ্রামবাসীর তাদের ক্ষোভটার প্রতিফলন এই ঘটনাটা। দেখুন, আমরা আগেও দেখেছি তৃণমূল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আটকালো না কেন? কেন্দ্রীয় বাহিনী কোনো পদক্ষেপ নিল না কেন? একটা ইভিএম বুথ থেকে জলে ফেলে দেওয়া হলো।
দেখুন, এটা ইভিএমটা বুথের পাশেই ছিলেন প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা একজন দুজন মিলে গিয়ে ওই ভুয়ো ভোটারের মতো গিয়ে এই কাজটা করেনি। এটা সম্পূর্ণ গ্রামবাসী যখন তাদের বাইক বাহিনীর তাণ্ডব সেই নীরব দর্শক বসিরহাটে ছিল, কেন্দ্রীয় ছিল, বাহিনী কি তখন নীরব তখন দর্শক গিয়ে ছিল যখন গ্রামবাসী কেন্দ্রীয় বাহিনী তাহলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিতে পারবে না, তারা যখন করতে পারবে না তো ভোট পারে করতে না। গেল কেন? তারা যখন কালিয়ানা জানে যে এই বাগে অবস্থা হবে, গ্রামবাসী পারে না। 5 দিন নিয়ে চলে গেল মমতা কেন্দ্রীয় বাহিনী ব্যানার্জির নীরব মমতা দর্শক। ব্যানার্জির মতো কি তো বলতে রক্ত চাইছিল? লীলা করে রাজনীতি করতে নীরব পারে না। দর্শক গ্রামবাসী। তার বেশ, জন্য তারা বেশ, আমরা পুরো বাহিনী একেবারে এই বলে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আমাদের হাতে সময় খুব কম। প্রত্যেককেই অনেক ধন্যবাদ আমাদের ট্রাইব টিভি বাংলাকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।